সবাইকে শুভ সন্ধ্যা। আমরা ডাগআউট ডিসকাশনের একটা নতুন পর্ব নিয়ে চলে এসেছি। হাড্ডাহাড্ডি ডার্বির লড়াই আমরা আগের দিন দেখেছি। প্রচন্ড ভালো খেলা হয়েছে, দুই দলই একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে খেলেছে এবং রেজাল্ট হয়েছে 2-2 ড্র। তো কি কি মানে খেলার পরে কি মনে হচ্ছে? উদিতের কাছে আমি চলে আসবো। উদিত আমাদের আজকে নতুন গেস্ট, মোহনবাগান সাপোর্টার। ওর একটা পেজও আছে, তো উদিতের কাছে আমি জিজ্ঞেস করব কি কি খেলা দেখে কি মনে হলো। এই ড্রটা কি হওয়ার কথা ছিল, না অন্যরকম স্কোর তুমি এক্সপেক্ট করেছিলে? শুভ সন্ধ্যা সকলকে। জয় মোহনবাগান। আমার তরফ থেকে সকল মোহনবাগানী সমর্থকদের একরাশ শুভেচ্ছা। ডার্বি পরবর্তী যে শুভেচ্ছা। বেসিক্যালি দেখো, প্রথমে আমি যে কথাতে আসি সেটা হচ্ছে, আমার মতে খেলাটা 50-50 হয়েছে, যেটা হওয়ার কথা ছিল। ঠিক আছে, মানে যারা ওই ফুটবল বোঝে না তারা বলবে যে মোহনবাগান মানে অন্ধ মোহনবাগান ভক্ত হয় না, ফুটবল বোঝে না, তারা বলবে যে মোহনবাগান পাঁচটা দিতে পারতো, ইস্ট বেঙ্গল একটাও দিতে পারতো না। আমি একদিক দিয়ে বলি, ইস্ট বেঙ্গল কিন্তু পাঁচটা গোল খাওয়ার মতন টিম এবছর করেনি। ঠিক আছে, প্রথমেই আমি বলছি, নিউট্রাল হয়ে বলছি, পাঁচটা গোল খাওয়ার মতন টিম এবছর করেনি। অন্য বছর হলে আলাদা ব্যাপার ছিল। মোহনবাগান চোট সারিয়ে যে সুপার কাপে আমরা যে মোহনবাগানকে দেখেছিলাম, ইয়ং মোহনবাগান, সেইখান থেকে মোহনবাগান যে মানে খেলাটা ড্র করেছে, এটা অনেকটাই মানে হাবাসকে কি দিতে হবে এর জন্য। এই যে নতুন ফরমেশন আমরা আমরা একটা দেখলাম, যুগান্ত প্রান্ত তিনটে ডিফেন্ডার থেকে যে আমরা দেখলাম চারটে ডিফেন্ডার, সেখান থেকে চারটে মিডফিল্ডার, তারপর সামনে থেকে 1-1 4-4-1-1 যে নতুন ফরমেশন আমরা দেখলাম এদিন, এটা একটা মানে বেশ দারুণ ফরমেশন নতুন। মানে বেশ ভালো লাগলো ফরমেশনটা দেখে। তবে আমার মনে হয় যে উম, কিয়ান নাসিরি যে জায়গা থেকে অপারেট করলো, ওখান থেকে ওকে প্রথম থেকে অপারেট না করে ওকে ওই জায়গা থেকে মনবীর যেমন শুরু করতো, ওই জায়গা থেকে মনবীরকে শুরু করাটা বেটার। কারণ ও প্রথম থেকে অতটা চাপ নিতে একদম। পারে না, আমি যতটা মনে হয়। আর বডি ওয়েটটা ওর অতটা নেই, প্রথম কথা। শর্ট হাইট। আর একটা ব্যাপার হচ্ছে, মোহনবাগানের কিছু জিনিসে নজর দিতে হবে, যেমন জনি কাউকো যদি থাকতো কি থাকতো না সেটা পরের ব্যাপার। হুগো বুমস থাকলে খেলার ফলাফল আরেকটু হয়তো অন্যরকম হতো। থ্রু বল গুলো আর একটু বাড়তে পারতো। যে কাজটায় থাপা থাপা পুরোটাই পুরো ওভার হাইপ হয়ে গেছে আমার মতে বলে। ঠিক আছে, থাপা আচ্ছা, হুগো থাপার বুমস লাস্ট ম্যাচে কেন প্রেজেন্ট ছিল না, সেটার ব্যাপারে কোনো ইনফরমেশন আছে? প্রেজেন্স ছিল না বলতে গেলে, আমার কাছে যেটা ইনফরমেশন আছে সেটা হচ্ছে, দেখো হুগো বুমাস তিনটে আহ, মানে পজিশনে খেলে অভ্যস্ত। সেন্ট্রাল মিডফিল্ডার, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার, আর হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ডার। ঠিক আছে, এইবার ওকে হাবাস চেষ্টা করেছিল মানে একটু অ্যাটাকিং মিডফিল্ডার থেকে একটু রাইট উইঙ্গারের দিকে সরিয়ে, মানে মনবীর যে জায়গাটায় গেলে ওই জায়গাটায় অপারেট করতে, সেটা ওর পছন্দ হয়নি। ঠিক আছে, ও যার জন্য চেষ্টা করেছে যে মানে ও যার জন্য একটা ঝামেলা মতবিরোধ হয়েছে, এটা আমার কাছে খবর আছে। আর বর্তমানে আর যে খবর, আমার যেগুলো ডার্বি থেকে যে যে পয়েন্ট গুলো আমি মেন মেন পয়েন্ট গুলো তোমাদেরকে বলছি, সেটা হচ্ছে, দেখো থাপা কোনোভাবেই প্রথম একাদশে স্থান পাওয়ার যোগ্য নয়। ঠিক আছে, মানে সেরকম প্লেয়ার ও চেন্নাইতে যতটা ওয়ার্কলোড নিয়ে খেলতো, ততটা ওয়ার্কলোড মোহনবাগানে একদমই নিতে পারছে না, একদমই না। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে, সাদিকু কিন্তু খেটে খেলে, সাদিকু কিন্তু চেষ্টা করে। ঠিক আছে, যে হুম। চেষ্টাটা কামিংসের মধ্যে আমি দেখি না। কামিংস নামে ওয়ার্ল্ড কাপ হয়, কিন্তু মানে আশা করছি হয়তো যত দিন যাবে তত হয়তো যে এটা খেলাটা ফুটবে তাদের। আর ডিফেন্স নিয়ে বলার কিছু নেই, ডিফেন্সে তবে আনোয়ার আর হ্যামিলের চোট হয়ে গিয়েছে, তো এবার বলা যাচ্ছে না কি হবে। কারণ সামনে হায়দ্রাবাদ ম্যাচ হয়তো, মানে কোনো টিমকেই ছোট করা উচিত না। হায়দ্রাবাদের অবস্থা বর্তমানে যেরকম, ছোট করা কোনো টিমকেই উচিত না। দেখা যাক, যা হবে দেখা যাবে। তবে 50-50 ম্যাচ, যেটা আমরা আশা করেছিলাম, যে যেমন আজকে থেকে প্রায় 10 বছর আগে যেমন ডার্বি আমরা আমরা দেখতাম কলেজ লাইফে, 2012-13 সালে, তেমন ডার্বিটাই আবার ফেরত পেলাম অনেক বছর পরে। মানে কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছেড়ে দিচ্ছে না, এরকম একটা মনোভাব ডার্বি। তো আমার এইটুখানি বল। একদম, একদম। সমরূপের কাছে আমি এবার চলে আসবো। সমরূপ, ইস্ট বেঙ্গল কি একটু মানে আমরা ভিডিও মানে খেলা শেষ হওয়ার পরে আমরা দেখেছি যে কার্লিস কুয়াদ্রাতে একটু হাফ ছেড়ে বাঁচলো, যে 2-2 ড্র হওয়ার পর। তো এরকম কি কোনো ব্যাপার ছিল যে কার্লিস কুয়াদ্রা ড্রই করতে চেয়েছে কোনোভাবে? আর সে 1 পয়েন্টের জন্য লড়েছে, 3 পয়েন্টের জন্য লড়েনি। কি মতামত তোমার? দেখো, শুরুতে আমি বলি, মানে অ্যাজ এ নিউট্রাল সাপোর্টার আমি যদি বলি, মানে একটা ডার্বি খেলাতে যা যা দরকার,
তো আমরা সবকিছুই পেয়েছি এই ম্যাচটা থেকে, এন্ড টু এন্ড, মানে হাই ভোল্টেজ খেলা, চার চারটে গোল, হলুদ কার্ডের ছড়াছড়ি, একটাও যে রেড কার্ড হয়নি, মানে বলতে গেলে এটাই একটা আশ্চর্যের বিষয়। তো মানে বলা যেতেই পারে যেটা মানে ফুল পয়সা ওসুল ম্যাচ আমরা মানে উপভোগ করলাম। তো এবার অ্যাজ এ ইস্ট বেঙ্গল সাপোর্ট আমি যদি বলি, মানে অবশ্যই এটা একটা জেতা ম্যাচ। আমার আমার মতে এটা আমি মনে করি এটা একটা জেতা ম্যাচ মাঠে ফেলে এলাম। কয়েকটা সহজ সুযোগ যদি নষ্ট না হতো, 3 পয়েন্ট নিয়ে অবশ্যই ফেরা যেত। তো বিগত কিছু বছর ধরে আমরা দেখে এসেছি ডার্বিতে মোহনবাগানই ডমিনেট করে এসেছে। তো সেই ট্রেন্ডটাও যে আস্তে আস্তে আহ বদলাচ্ছে, তো এটা পুরোপুরি মানে কোচ কার্লোস কোয়াদ্রাতের মানে হাত ধরে। তো ম্যাচের শুরুতে আমি পার্সোনালি মানে আমার একটু মানে আমি দ্বন্দ্বে ছিলাম, যে ভেবেছিলাম এই ম্যাচটা বার করাটা একটু কঠিন হয়ে যেতে পারে। দুটো ফরেনার ছাড়া সৌভিক ছিল না, এবং 18 মিনিটের মাথায় সল ক্রেসপো বেরিয়ে যেতে হয়েছিল মনে হয় ইনজুরি রিজনে। তো সেই ম্যাচটাও কিন্তু কোচ অলমোস্ট বার করে নিতে যে পারবে সেটা কিন্তু আমি ভাবিনি। তো কোচ যে নতুন করে সব ইস্টবেঙ্গল সমর্থকদের যে স্বপ্ন দেখাচ্ছে, এবং আবার যেন সেই পুরনো ইস্টবেঙ্গলকে আমরা যেন, ফিরে পাচ্ছি। তো অবশ্যই মানে এটা বলতে গেলে যা খেলা তিনি উপহার দিচ্ছেন, মানে এই টিম এই টিমের হাত ধরেই যে মানে যা খেলা তিনি দেখাচ্ছেন, তো ওটা তো মানে পুরোপুরি যে মানে তিনি 3 পয়েন্টের জন্য মাঠে নেমেছিলেন। এবং শেষের দিকে বেশ কিছু চান্সেস ক্রিয়েটও হয়েছিল, মানে হিজাজি মাহের ওদের বক্সে গিয়ে অ্যাটাক করছিল, মানে মানে ভাবা যায় না 94th মিনিটে হিজাজি মাহের ডিফেন্ডার যে সে মানে অপোনেন্ট টিমের বক্সে গিয়ে মানে গোল করার জন্য চলে আছে, মানে দেখাচ্ছি যে মানে কার্লোস কোয়াদ্রা মানে পুরো 3 পয়েন্ট আমার চাই চাই 3 পয়েন্ট, 3 পয়েন্টের জন্যই তিনি মানে মাঠে তার ছেলেদেরকে নামিয়েছিলেন। তো ওটার আমার যা মনে হয় ওটা উনি করছেন কারণ যেই লেভেলে ইন্টেন্সিটি ম্যাচটা হয়েছে, আর মোহনবাগানও যেরকম ভাবে কামব্যাক করেছে, মানে 1-0 থেকে 1-1, 2-1 থেকে 2-2, তো মানে বলা যেতে পারে একদম মানে হাই ইন্টেন্সিটি ম্যাচ ছিল। তো সেই ম্যাচটি ফাইনালি যে শেষ হয়েছে, তাই জন্যই আমার মনে হয় কোচ স্যার দেখাচ্ছিলেন যে ফাইনালি ম্যাচটা শেষ হলো আর মানে দুর্দান্ত একটা ম্যাচ উপভোগ করলাম, সেটাই হয়তো তিনি বোঝাতে চেয়েছিলেন। বেশ বেশ। আচ্ছা, রেফারি নিয়ে খুব কন্ট্রোভার্সি হয়েছে লাস্ট ম্যাচে, সৌরভকেই বলছি আমি। তো অজয় ছেত্রী দুবার ব্রেন্ডন হ্যামিলকে ফাউল করলো পেছন থেকে। তো ওটা কি তোমার মনে হয় না লাল কার্ড হয়? অবশ্যই মানে বিশ্বের সব জায়গায় আমরা দেখি যে কোনো একটা ফুটবলারকে যদি যদি মানে পেছন থেকে এসে ট্যাকেল করা হয়, স্ট্রেট রেড কার্ড দেওয়া উচিত। যেটা আমি অ্যাজ এ ইস্ট বেঙ্গল ফ্যান আমি এটাকে লুকাবো না, দেওয়া উচিত। তো কিন্তু মানে সেই একই প্রশ্নে আমরা চলে আসছি যে যেটা আমরা আগের শুরুতে ডিসকাস করছিলাম, যে ইন্ডিয়ান ফুটবলের মানে রেফারির মানটা ঠিক কোথায়, সেটা নিয়ে আগের শোতে অনেক একটা লম্বা চড়া আমি স্পিচও দিয়েছি, স্পিচ না ডিসকাশন করেছি আর কি। তো কিন্তু সেটাই মানে ওই একই জায়গায় গিয়ে ঠেকে যাচ্ছে, যে আলটিমেটলি ইন্ডিয়ান রেফারিদের নিজেদের মানটাকে বাড়াতেই হবে, নাহলে এই ছোট ছোট ডিসিশন কিন্তু টিমের ইম্প্যাক্ট হয়। হয়তো তখন অজয় ছেত্রী একটা লাল কার্ড পাওয়া উচিত ছিল, ঠিক সেরকম ভাবেই আরো কিছু কিছু চান্স মিস করে গেছে রেফারি একই ম্যাচের মধ্যে। যেমন দিমিত্রি পেট্রাস মানে দু হাত ধাক্কা দিয়ে সায়নকে ফেলে দিলেন, সেটা সামনেই কিন্তু অ্যাসিস্ট্যান্ট মানে লাইন্সম্যান ছিলেন, সেটা তিনি লক্ষ্য করেননি। আচ্ছা, এরকম ছোটখাটো অনেক বেশ ফাউল কিন্তু হয়ে গেছে, তিনি হলুদ কার্ড দেখালেও কিন্তু মানে যেই যেই সিচুয়েশন হয়তো দেখানোর কথা তিনি দেখাননি। ম্যাচটা যে তার হাতের বাইরে চলে যায়নি সেটাই একটি ভাগ্য, কিন্তু এই একটা বিষয় কিন্তু আমরা দেখছি বেশ অনেক বছর ধরেই ইন্ডিয়ান ফুটবল পিছিয়ে আছে, যে মানে রেফারির মানটাকে মানে বাড়াতে হবে। তো আমরা প্রত্যেক ম্যাচেই দেখছি যে কোনো না কোনো ডিসিশনের জন্য কোনো না কোনো টিম সাফার করছেই। তো অবশ্যই ওই ডিসিশন নিয়ে কোনো আমার মানে মানে বলতে দ্বিধাবোধ নেই, কিন্তু হ্যাঁ মানে এরকম ডিসিশন হয়েই আসছে, তো এটার মানে কিছু একটা করা দরকার। একদমই তাই, একদমই তাই। রেফারির খুব বাজে পারফরমেন্স, এবং এটা লং রান এফেক্ট হতে পারে ইন্ডিয়ান ফুটবল উপর ব্যাড পারফরমেন্সের জন্য। যাই হোক, এটা আশা করি খুব জলদি ঠিক হয়ে যাবে। আমি এবার উদিতের কাছে আসবো। আগের দিন যে পেনাল্টিটা হয়েছে, মোস্ট কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি, মানে রেফারি যেটা দিয়েছে রাহুল গুপ্তা, যেটা গোল করলো ক্রিটান সিলভা, তো সেটা অনেকে বলছে যে ফাউল হয়েছে, অনেকে বলছে ফাউল হয়নি।
পেনাল্টি দেওয়া ঠিক হয়নি। ইনফ্যাক্ট আমি দেখলাম দীপক টাংরি গিয়ে লাইন্সম্যানের সাথে ঝগড়া করছে, দীপক টাংরি, সাহাল সবার সাথে লাইন্সম্যানের খুব উত্তেজিত একটা মোমেন্ট হয়েছিল। তো তোমার কি মত, ওটা এক্স্যাক্টলি কি হয়েছিল? দেখো, আমি তোমাকে বলছি, যেটা ওদের উইঙ্গার যে বলটা নিয়ে এগোচ্ছিল, এগিয়ে যে বলটা যখন পাসটা করলো, তখন বেসিক্যালি মানে মোহনবাগান একজন ডিফেন্ডার, ওদের যে সম্ভবত অজয় ছেত্রী ছিল কিনা, আমি ওটা মনে পড়ছে না, কারণ আমি B2-তে ছিলাম। ঠিক আছে, এবার ওখান থেকে মানে যে ডিফেন্ডারটা মানে হেড মারতে চেষ্টা করছে, তার ঘাড়ের ওপর পড়েছিল। ঠিক আছে, তো দেখো, আমার মতে বলে এটা একটা 50-50 গল। ঠিক আছে, হ্যাঁ, অনেকে বলছে বলে টাচ হয়নি, বলে টাচ হয়নি। দেখো, এই মানে আগাগোড়াই আমরা জানি যে এই যে পেনাল্টি বক্স একটা খুব মানে সেন্সিটিভ জায়গা। ঠিক আছে, এখানে হালকা টাচ করলেও সে তুমি মানে রেফারি সেটা দেখবে না যে তুমি বলে টাচ করেছো না পায়ে টাচ করেছো। সেটা বার যদি না থাকে, তখন রেফারি যেটা বলবে সেটাই আমার জ্ঞান করতে হবে। এবার যতদিন না ইন্ডিয়ান ফুটবলে রেফারি মানে ভার আসছে, ততদিন আমাদেরকে রেফারির এরকম ভুল শিকারে মানে ভুল সিদ্ধান্তের শিকার হতে হবে। এবার দেখো, একটা জিনিস বলি, সুপার কাপের ফাইনালে যে পেনাল্টিটা ইস্ট বেঙ্গল পেয়েছিল, ওটা কোনোভাবেই মানে পেনাল্টি বলা চলে না। হুম। ঠিক আছে, ওটা পেনাল্টি মানে বলাই চলেই না, জাস্ট পড়ে গেছে, ওখান থেকে হলুদ কার্ড হয়ে যায় ওটা, প্লে অ্যাক্টিং এর জন্য। তো আমার মতে বললে যেটা আগের দিন পেনাল্টি দিয়েছে, ওটা বলা মুশকিল পেনাল্টি, তবে দেখো বলে যেহেতু চার্জ হয়নি না, আমার মতে বলে ওটা পেনাল্টি দেওয়াটা একটা ভুল সিদ্ধান্ত। তারপর আমি আরেকটা কথা বলি, আরেকটা জিনিস ডিসিশন বলি, মোহনবাগান সাপোর্টার বলে না, মোহনবাগান যে গোলটা শোধ করলো, সাহাল মতন যে ডিফেন্ডারটাকে ফেলে দিয়ে বলটা নিল, হ্যাঁ, মানে সাহাল হুম। বলটা যখন বাড়ালো, ওই ডিফেন্ডারটা পড়ে গেল, তখন পেট্রাডোসের বলটা পায়ে এলো। ওই যে সাহাল যে ডিফেন্ডারটার কাছ থেকে বলটা কাড়লো, তখন ডিফেন্ডারটাকে রীতিমতন ঠেলা মেরে ফেলে দিল। ওটা কিন্তু ওখানে ফাউল হয়। ঠিক আছে, আমি মানে গোল শোধ হয়েছে বলে মানে অন্ধ সাপোর্টার হয়ে বলছি না, যেটা ফাউল ফাউল, যেটা ফাউল না সেটা ফাউল। অবশ্যই, আর অজয় একদম। ছেত্রীটা রেড কার্ড হয়, যেটা হ্যামিলকে করলো, ওটা অবশ্যই রেড কার্ড হয়। আর এছাড়াও আরেকটা হলুদ কার্ড হয়, সেটা হচ্ছে ওই যে প্রথম গোলটা যখন অজয় ছেত্রী করলো, পাটা মাথায় মাথায় লাগলো যেটা, হুম ঠিক আছে, হুম ওটা হুম। ওটা ফাউল হয়। ওটা তো মানে সবাই ভাবছে ওটা গোল হয়ে গেছে বলে, রেফারি ভাবছে গোল মানেই বল জালে ঢুকলো মানেই গোল, আর কিছু করার নেই। ওটা ফাউল হয়, ওটা ফাউল হয়। সাহালের যেটা সেকেন্ড অ্যাটেম্প, ওটা ফাউল হয়। পেনাল্টিটা ওটা পেনাল্টি হয়, হয় বা হয় না এরকম। তবে আমার মতে বলে রেফারিং মানে যতদিন না উন্নতি হবে, ISL ফাইএসএল এর মতন টুর্নামেন্টে ভার অবশ্যই আনা উচিত। যদি ভার না আসে, আমার মতে বলে I-League অব্দি ঠিক আছে ইন্ডিয়ান ফুটবল, তার বেশি এগোনো ভালো না। একদম একদম, আমি অজিতের সাথে একমত। সমরূপ, তোমার তোমার কি ভিউজ সেই পেনাল্টি নিয়ে? এবং ক্লিটন সিলভা যে শটটা মেরেছে, সেটা একদম বিশাল কাইতের হাতের নাগালে মেরেছে, মানে আর একটু এদিক ওদিক হয়ে গেলে সেভ হয়ে যেত শটটা। তো যাই হোক, পেনাল্টিটা মেরেছে, গোল হয়েছে, ড্র হয়েছে। তো তোমার কি মত পেনাল্টিটা নিয়ে? পেনাল্টিটার ক্ষেত্রে দেখো, রাইট উইং থেকে সম্ভবত নন্দকুমার বলটা নিয়ে এগোচ্ছিল এবং তিনি ক্রসটা হুম বাড়িয়েছেন ওখানে মহেশের উদ্দেশ্যে। এবং দীপক টাংরি বক্সে ছিলেন, তার সাথে ছিল মহেশও। তো দীপক টাংরি, আমার মনে হয় না মানে বলে এক চুলো কন্ট্যাক্ট হয়তো হয়েছে, মানে পুরো 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 মানে মেজর কন্ট্যাক্টটাই মহেশের ওপরে হয়েছে, মানে একদম পুরো মানে ঝাঁপিয়ে পড়েছে মহেশের ওপরে। আর এটা রেফারির সামনে হয়েছে, হয়তো মানে মানে দিয়েছে মানে আহ, মনে তো হয় এটা মানে আমার ক্ষেত্রে এটা মানে পিওর পেনাল্টি। কারণ অফ দা বল পুরোপুরি মানে ট্যাকেলটা হচ্ছে রেফারির সামনে, তাও আবার পেনাল্টি বক্সের মধ্যে। ভার থাকলে অবশ্যই এটার ক্ষেত্রে আরো মানে রেফারি হয়তো টাইম নিয়ে ডিসিশনটাকে অ্যানালাইজ করতে পারছেন, কিন্তু অবশ্যই মানে রেফারির চোখে রেফারি দেখছেন যে অফ দা বল পুরোপুরি একদম ঝাঁপিয়ে পড়েছেন ইস্টবেঙ্গল প্লেয়ারটির গায়ে। তো অবশ্যই তিনি পেনাল্টি দিয়েছেন। তো হ্যাঁ, এবার মানে তার 18 মিনিটের মাথায়, এবার পেনাল্টিতে আসি, 18 মিনিটের মাথায় সাউল ক্রেসপো বেরিয়ে যায়। সুপার কাপে আমরা দেখেছি ইস্টবেঙ্গল পেনাল্টি পাওয়ার পর ক্লেটন হাতে বলটা নিল, মেরেছিলেন, কিন্তু মানে সাউল ক্রেসপোই শটটা নিয়েছিলেন, কারণ পেনাল্টির ক্ষেত্রে ক্লেটনের লাস্ট কিছু মানে পেনাল্টির ফর্ম খুব একটা খারাপ না, মানে আইদার মিস করছেন বা বারে মারছেন, খুব একটা ফর্ম ভালো না। তো এখানে ডার্বিতে সাউল বেরিয়ে গেছিল। তো ক্লেটনের হাতে সেই একটা বড় একটা আহ, কাজ ছিল যে পেনাল্টিটাকে সাকসেসফুলি গোলে কনভার্ট করানো। তো
সেটি যে মানে মানে তখন আমরাও একটু চাপে ছিলাম যে কি হবে আদৌ, গোলে হবে কিনা। তো যখন মানে এই পানেনকা পেনাল্টির শটটা মারলেন চিপ করে, বিশালে জাস্ট পাস দিয়ে গেল বলটা, তাহলে গোলে গেলে মানে বলা যায় মানে গোটা লাল হলুদ গাড়ি মানে আর ক্লেটন সহ স্বস্তির মানে নিঃশ্বাস ফেললেন। আর অবশ্যই এটা মানে পরবর্তীকালে ক্লেটনের জন্য আমার মনে হয় একটু এটা অক্সিজেন হবে, ওরও হয়তো কনফিডেন্স বাড়বে। ও যে পেনাল্টিতে গোলটা পেলো, পরবর্তীকালে আমার মনে হয় পেনাল্টি সিচুয়েশনে ওরও নিশ্চয়ই একটু কনফিডেন্স বাড়বে। একদমই তাই। এবং এবং একটা একটা আরেকটা জিনিস যেটা ঘটেছে সেটা হচ্ছে দিমি পেত্রাতসের মতো বড় প্লেয়ার এটা টান টান উত্তেজনার ম্যাচে সায়নকে ফেলে দিল ধাক্কা মেরে, তো ওটা তো অবশ্যই কার্ড হয়। তো ওটার বিষয়ে কি বলতে চাও? দেখো ওটা সায়ন ডার্বি খেলছে, বাঙালি ছেলে, রক্ত গরম। ও কোনোভাবে তো চেষ্টা করবে না যে চেষ্টা করবে যে দিমিত্রি পেট্রাসের মতো প্লেয়ারকে একটু তাড়ানোর, বা যাতে ও কোনো মিস্টেক করে ফেলে। তো এবার দেখো ব্যাপারটা, ঘটনাটা কি ঘটেছিল, মানে দিমিত্রি পেট্রাস ফাউল জিতেছিল আর কি, তো ফ্রি কিক নেবে। এবার সায়ন একটু মানে বুদ্ধিমতো বা একটু চালাকি করে যেখানে দাঁড়ানোর কথা সেখানে না না দাঁড়িয়ে বলের কাছে এগিয়ে আসছে। এবার কোথায় কোন প্লেয়ার দাঁড়াবে সেটা তো না দিমিত্রি পেট্রোস ঠিক করতে পারবে, না সায়র, না কোনো কেউ, সেটা রেফারি ঠিক করবে। এবার একদম তখন যে মানে আইনটা নিজের হাতেই দিমিত্রি নিয়ে নিলেন, এবার ধাক্কা মেরে দিলেন। তো সেই জায়গাটা হয়তো রেফারি মানে চোখে সেটা হয়তো আড়াল হয়ে গেছে। তাহলে অবশ্যই তিনি হয়তো কার্ড দেখাতেন সেই মুহূর্তে, লাইন্সম্যানও ছিলেন, সবই সবার সামনেই ঘটেছে, তাও কোনো কার্ড দেয়নি, এটা আশ্চর্যের কথা। কিন্তু হ্যাঁ, কখনোই মানে হয়তো এটা খেলার রাশ, এত এত ধরো 60,000 সমর্থক দেখছে, চিৎকার করছে, তো এগুলো মানে আবেগের বশে হয়ে যায়, রক্ত গরম থাকে সবার, এগুলো হয়ে যায়। কিন্তু হ্যাঁ অবশ্যই মানে এটা একটা মানে কার্ড অফেন্স ছিল। কার্ডের রং লাল হলে অবাক হতাম না, তবে হ্যাঁ মানে অবশ্যই কার্ড অফেন্স ছিল। এবং হ্যাঁ, আরেকটা জিনিস যে কোচও নিশ্চয়ই দেখছিল যে মানে সায়ন মানে আমার মনে হয় অলরেডি ইয়েলো কার্ড ছিল, প্লাস এরকম হাতাহাতিতে জড়িয়ে পড়ছিল। তো যাতে সায়ন লাল কার্ড না খেয়ে যায়, ওই জন্য পরবর্তীকালে ওকে তুলে নিয়ে বিষ্ণুকে নামায়। তো এখানেও মানে কোচ একটা মানে বুদ্ধিমত্তার সাথে একটা এরকম চেঞ্জ নিয়েছিলেন। কিন্তু হ্যাঁ মানে কখনোই আর কি মানে এরকম ম্যাচে নিজের হাতে এরকম আইন না তুলে নেয় ভালো, নালে রেফারি অন্যদিন বলে কার্ড দেখিয়ে দিলে এটা বলার কিছু থাকতো না। সেটাই একদম ঠিক বলেছো। তো আমি এবার পরে উদিতের কাছে আসবো। রাহুল গুপ্তা এই বড় ম্যাচে কি নায়ক হতে চেয়েছিল, তোমার কি মনে হয়? কারণ ইনফ্যাক্ট লাস্ট একটা ম্যাচে আমরা দেখেছিলাম মুম্বাই ভার্সেস মোহনবাগানে, সেখানেও প্রচুর কার্ড হয়েছিল। আর সব থেকে মজার ব্যাপার হলো এইসব হাই ভোল্টেজ ম্যাচেই ওকে রেফারির দায়িত্বটা দেওয়া হয়, ভারটা দেওয়া হয়। তো এটা খুব অদ্ভুত বলে মনে হয় না তোমার? মানে এত কার্ড পাওয়া সত্ত্বেও, এত কার্ড দেখায়, এত কন্ট্রোভার্সিয়াল একজন রেফারি, অনেকে বলে খেলাটা নষ্ট করে দেয় রেফারি। তো এই ব্যাপারে তোমার কি মতামত? প্রাঞ্জল ব্যানার্জি আমার চোখে থেকে এখন অব্দি সেরা রেফারি। তো ব্যাপার হচ্ছে, আমার মতে বলে বড় সড়ো রেফারি মানে বড় সড়ো খেলাগুলোকে, যেমন মুম্বাই মোহনবাগান, ইস্ট বেঙ্গল মুম্বাই, মোহনবাগান কেরালা, ইস্ট বেঙ্গল, বা অন্যান্য যে সমস্ত হাই ভোল্টেজ ম্যাচ, সেগুলোতে এমন কোনো কন্ট্রোভার্সিয়াল রেফারিকে না দেওয়াটা বেটার, যাকে নিয়ে বারবার কথা উঠছে, ঠিক আছে? তার থেকে সরিয়ে যে রেফারি গুলো, অনেক তো রেফারি রয়েছে তাই না, সেগুলোকে দেওয়া বেটার। এছাড়া আর কিছু বলার নেই। আর সেটাই ভার যতদিন না আসবে রেফারিকে নিয়ে কিছুই বলার নেই। সেটাই ইনফ্যাক্ট রেফারির ডিসিশন যদি ভালো খারাপ হয়, যদি ভুলভাল হয়, পুরো একটা সুন্দর ম্যাচ আমরা দেখছিলাম, ফার্স্ট হাফে একটা ভালো কম্পিটিশন হচ্ছিল, মোহনবাগানের এক কাট্টা অ্যাটাক, তার মধ্যে ইস্ট বেঙ্গলের মারাত্মক মারাত্মক এনকাউন্টার। তো সেই জিনিসটা সেকেন্ড হাফে ভীষণভাবে মিসিং, যখন রেফারি একটা একটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি, ঠিক কি ভুল সেটা আমি যাচ্ছি না, একটা কন্ট্রোভার্সিয়াল পেনাল্টি দিয়ে দিল। আমি তোমাকে বলছি হ্যাঁ মানে কন্ট্রোভার্সি থেকে দেখো, আর একটা জিনিস সেটা হচ্ছে, তুমি যেই না একটা প্লেয়ারকে ইয়েলো কার্ড দেখিয়ে দেবে না, সে কিন্তু আর তার সে আগের মোটিভে খেলতে পারবে না, তাই না? একদম, কারণ সে সে জানে একটা যে ভয় আরেকটা ভয় ইয়েলো পিঠ কার্ড। বাঁচিয়ে খেলবেই। এবার সেইটাই হয়েছে সেকেন্ড হাফে যতটা যতটা আমরা খেলা আশা করেছিলাম ততটা আমরা পাইনি, যতটা ফার্স্ট হাফে পেয়েছিলাম। একদম। ইনফ্যাক্ট আনভার আলীর এতদিন পর, আনভার আলী মোহনবাগান ফ্যান্সদের জন্য বা ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সদের জন্য খুব
ফেভারিট একজন প্লেয়ার, এবং আনভারকে প্রত্যেকজন আমরা মিস করেছি, নির্বিশেষে ইস্ট বেঙ্গল সাপোর্টার কি মোহনবাগান হুম। সাপোর্টার। ওনার যে এত ভালো পারফরমেন্স ফুটবলে, তো এতদিন পর ওনার ব্যাক, কিন্তু একটা কি দুটো বলের শট মারার পরেই আবার তার ইনজিউরি, আবার মাঠে শুয়ে পড়লো ইনফ্যাক্ট। এবং হ্যামিলের এত বড় চোট। তো নেক্সট ম্যাচে কি মনে হচ্ছে, ওরা খেলবে কি খেলবে না, বা কিরকম স্ট্র্যাটেজি হতে পারে ডিফেন্স লাইনে? স্ট্র্যাটেজি বলতে দেখো, আপাতত তো আমি আগের দিন যেমন দেখলাম যে আশিস রায় খেলেনি, ঠিক আছে। আশিস রায় একটা হায়দ্রাবাদের ম্যাচে একটা অপশন খুলে যাচ্ছে। ব্রেন্ডল হুম। হ্যামিল থাকবে না, আর আনোয়ার আলী থাকছে না, সুভাশিস থাকছে। আর ওদিকে সম্ভবত সুমিত রাঠিকে আনবে, সুমিত রাঠি থাকবে। আচ্ছা। আ- হুম। আর আর হচ্ছে ডিফেন্স, এবার দেখো এখন যে অবস্থা টিমটার না, ভগ্নপ্রায় দশা। তো ভগ্নপ্রায় দশা এখন কাটাতে গেলে এখন জোড়াতালি দিয়ে কোনো রকম চালাতে হবে। সামনে হায়দ্রাবাদ ম্যাচ, তারপরে হচ্ছে সম্ভবত নর্থ ইস্ট গোয়ার ম্যাচ, ঠিক আছে। হুম। হুম। এবার দেখো নর্থ ইস্টের কিন্তু বেসিক্যালি গতি ছাড়া কিছুই নেই। নর্থ ইস্টের যে প্লেয়ার গুলো একদম। রয়েছে, তাদের একমাত্র সম্পদ হচ্ছে গতি। তারা হুম। গতিতেই নিয়ে বেরিয়ে যাচ্ছে টিমটা। তবে ডিফেন্সে যা অবস্থা আবার তৈরি হলো, আমার মনে হয় না ডিফেন্স খুব ভালোভাবে তৈরি করে ওয়াল তৈরি করে হায়দ্রাবাদ ম্যাচে মুখোমুখি হতে পারবে। কারণ এবার হায়দ্রাবাদ ম্যাচের আক্রমণ আটকাতে গেলে ডিফেন্সিভ ব্লক মানে মিডফিল্ডার ব্লকার দরকার, একজন জনি কাউকের মতো, যেখানে তোমার ওটা কি হুগো বোমাসকে খেলাতেই হবে, তাছাড়া উপায় নেই। কারণ অলরেডি হ্যামিল যে কাজটা করতো, হ্যামিল ওপরে এসেও খেলতো বা ডিফেন্সিভ কাজও করতো, সেখানে হ্যামিল পুরোপুরি অফ হুম। হয়ে যাচ্ছে। তো এবার ডিফেন্সে একটা অপশন কমে গেলে অবভিয়াসলি তোমাকে মিডফিল্ডে জোর বাড়াতে হবে। একদম একদম। তো নেক্সট আমরা আগামী শনিবার দিন মোহনবাগান ভার্সেস হায়দ্রাবাদের খেলা আছে। তো আশা করি ভালো খেলা হবে। আমাদের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা আছে। তো উদিত, কি মনে হচ্ছে, কিরকম পারফর্ম করবে, এবং তোমার আহ, কি স্কোর লাইন কি হতে পারে, এবং কি কারা কারা ভালো প্লেয়ার, মানে ভালো স্কোর করবে বা ভালো পারফর্ম করবে? কারণ সাদিকু আর কামিন্স আমাদের মোহনবাগানের খুব কি বলবো, খুব এক্সপেন্সিভ প্লেয়ার। তো সেই হুম। জায়গায় সাদিকু কিন্তু আগের দিন খুব ভালো পারফর্ম করেছে, যেটা জুয়ান ফেরান্ডোর টাইমে আমরা খুব মিসিং দেখছিলাম। সাদিকু যথেষ্ট গোলের শট মেরেছে, হ্যাঁ রেজাল্ট ভালো দিতে পারেনি বা গোলে ঠিক করে যায়নি, ফিনিশিং ভালো হয়নি, বাট ও কিন্তু খেটে খেলেছে খুব, যেটা কামিন্সের মধ্যে আমরা খুব মিসিং দেখছিলাম। তো এই এই জিনিসটা কি আগামী ম্যাচে একটু চেঞ্জ দেখা যাবে? সাদিকু কি একই রকম ভালোভাবে খেলবে বলে তোমার মনে হচ্ছে? আচ্ছা, সেই দেখো। প্রশ্নে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে যে হুম। একদম। আনোয়ার আলী যখন বেরিয়ে গেল, তার জায়গায় কিন্তু একটা যে রিপ্লেসমেন্ট এসেছিল আমানদীপ বলে, সে কিন্তু মানে তার যে মানে আনোয়ার আলীর মতো একটা প্লেয়ার যে বেরিয়ে গেছে সেটার কিন্তু অভাবটা বুঝতেই দেয়নি। তো আমানদীপের মতো একদম। একটা প্লেয়ারের খেলা দেখে কিরকম লাগলো? মানে তারও তো প্রথম ডার্বি, সে প্রথমবার খেলছে, তো তার খেলা দেখে কিরকম লাগলো? থ্যাংক ইউ সমরূপ এই পয়েন্টটা তুলে ধরার জন্য, খুবই ভালো একটা পয়েন্ট তুলেছো। হ্যাঁ উদিত, বলো। হ্যাঁ, দেখো আমানদীপের খেলা আমি সেদিনকেই প্রথম দেখলাম, ঠিক আছে। আমানদীপ দেখলাম, বেসিক্যালি আমানদীপকে কিন্তু ডিফেন্ডার হিসেবে নামানো হয়েছিল। ও কিন্তু হুম। লাস্টের দিকে লেফট উইঙ্গারের কাজ করছিল, ঠিক আছে। হুম। দেখো অমনদীপ একটা আমরা চাই কি বলতো, মোহনবাগান, ইস্ট বেঙ্গল বা যে কোনো টিম থেকেই না বাঙালি ফুটবল বা বাঙালি বা দেশীয় ফুটবলের উঠে আসুক, এটা সবার আগে দরকার। তো অমনদীপ সিং একটা অবশ্যই। উঠতি প্রতিভা। হুম। এবং এই ডার্বি মানে এরকম একটা প্লেয়ার আমরা মাঠে গিয়ে নিজেদের নার্ভ শক্ত রাখতে পারি না দর্শক হিসেবে, ও সেখানে কিন্তু মানে চোখে চোখ রেখে লড়াইটা করেছে। আর একটা প্লেয়ারের কথা বলবো, সেটা একদম হচ্ছে একদম। আমার আর একটা প্লেয়ার হচ্ছে ইস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে সায়ন ব্যানার্জি। বিগত 3-4 ম্যাচ ধরে চোখে পড়ছে, এক্সিলেন্ট প্লেয়ার, ঠিক আছে। আমি মোহনবাগান সমর্থক হয়ে বলছি, সায়ন ব্যানার্জিকে যদি ইস্ট বেঙ্গল ঠিকঠাক টাইম মানে ম্যাচ টাইম দিয়ে শুরু করে, মানে তৈরি করে, ও কিন্তু মানে লেভেলে পৌঁছবে, ঠিক আছে। হুম। হুম। আর সব থেকে বড় কথা একমত। সেটা হচ্ছে, দেখো অনেক প্লেয়ারই এসছে, অনেক প্লেয়ার গেছে। আমি কিছু প্লেয়ারের নাম বলছি, তোমরা যত নাম শুনেছো। মোহনবাগানে খেলতো লেফট উইঙ্গারে রাম মল্লিক বলে একটা প্লেয়ার খেলতো, কলকাতা ফুটবল হুম। লিগে। রাম মালিক খেলতো। আচ্ছা, তারপরে হচ্ছে এদিকে ধরো প্রচুর প্লেয়ার এসছে, প্রচুর প্লেয়ার হারিয়ে গেছে। এবং হারিয়েছে হুম। কিন্তু কোচেদের জন্য, আমি মনে করি এর জন্য তাই কোচ। কারণ প্রকৃতপক্ষে তুমি যদি ম্যাচ টাইম না পাও,
তোমাকে যদি খেলানো না হয়, ম্যাচের পর ম্যাচ যদি বসিয়ে রাখা হয়, তোমার অবভিয়াসলি তোমার যে খেলা সেটা তো পড়ে যেতে বাধ্য, তাই না? এই যেমন কিয়ান নাসিরি যখন ডার্বি ম্যাচে হ্যাটট্রিক করলো, এটিকে মোহনবাগান যখন ছিল তখন হ্যাটট্রিক করলো, তো হ্যাটট্রিক করার পর থেকে ভাবলো যে অন্য কোচ হলে কি ভাবতো যে প্লেয়ারটাকে খেলানো উচিত। ওকে কিন্তু সেই একভাবে বসিয়ে রাখতো, ঠিক আছে, সেই লাস্টে 10 মিনিট ম্যাচ টাইম দিত। ও দেখো, অমনদীপ সিং, শান ব্যানার্জি, তারপর সুহেল ভাট, এরা হচ্ছে না সম্পদ এক একজন দেশে। এদের যদি ঠিকঠাক করে তৈরি করা যায়, আশা করছি এরাই পরবর্তীকালে হয়তো কেউ কেউ সুনীল ছেত্রী হয়ে উঠবে। কারণ অবভিয়াসলি অবশ্যই একদম। সুনীল ছেত্রীর অবসর নেওয়ার সময় এসে গেছে, সে আর কত বছর দেবে? হুম, আমরা ব্যাকআপ তো একদম খুঁজে পাইনি, ব্যাকআপ তো খুঁজতেই হবে, তাই না? এটাই একদম বলার। একদম ঠিকই বলেছো। ইনফ্যাক্ট হায়দ্রাবাদে ওরা একদম 100% এফর্ট দিয়ে খেলবে। তো আমাদের মোহনবাগানের লাস্ট ম্যাচের ড্র এবং নেক্সট ম্যাচে জেতার একটা খিদে, এবং হায়দ্রাবাদের ফার্স্ট ফার্স্ট ম্যাচ এবং তাদের 100% এফর্ট, একটা ভালো টানটান উত্তেজনা ম্যাচ হবে আগামী দিনে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তো সোমরূপ আগের দিন মানে সাউল ক্রেসপো আর মহেশ দুজনেই চোট পেয়েছিলেন খেলতে খেলতে, এবং আগামী শনিবার দিন তাদের সাথে ম্যাচ আছে নর্থ ইস্টে, অ্যাওয়ে ম্যাচ। তো ওরা, কি মনে হচ্ছে, ওরা কি খেলবে, না তার 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 জায়গায় কোচ কাকে নামাতে পারেন? না দেখো, মহেশের চোট হয়েছিল ঠিকই, কিন্তু মহেশ রিকভার করে ফিরে গেছে এবং আজকে প্র্যাকটিস সেশনেও তিনি নেমেছিলেন। কিন্তু সাউলের মানে ম্যাচের দিন 18 মিনিটের মাথায় আহ, তিনি পাটা ধরে তিনি বেরিয়ে গেছিলেন আইস প্যাক লাগিয়ে। তো যা শুনছি তিনি আজকে নেই, মানে আজকেও তিনি প্র্যাকটিসে নামেননি, এবং আমার মনে হয় না তিনি নামবেন। সাউল আমার মনে হয় না খেলবে মানে নর্থ ইস্ট ম্যাচে। আর আমরা তো সৌভিককে তো মিস করবোই কার্ডের জন্য, একটা নিয়ম আছে যে যেহেতু ওর আগে কার্ড ছিল। তাছাড়া মনে হয় ভিক্টর ভাস্কেস নতুন সই করেছে। ভিক্টর ভাস্কেস আগের দিন একটা প্র্যাকটিস সেশন খেললেও আজকের প্র্যাকটিস সেশনে তিনি যোগ দেননি। তো যতদূর শুনতে পাচ্ছি ওর মনে হয় কিছু হেলথ ইস্যুস হয়েছে, মানে গরমের মধ্যে হয়তো হঠাৎ করে তিনি প্র্যাকটিস সেশন শুরু করেছেন বলে, তো তার কোনো হেলথ ইস্যুস আছেন। তো এই কজনকে আমরা মনে হয় মিস করবোই পরবর্তী ম্যাচে। তো ডার্বিতে যেই একাদশটা নামিয়েছিল আমার মনে হয় সেটাই নামাবে হয়তো, মানে সাউল খেলবে না, তিনটে বিদেশি নিয়ে হয়তো ইস্ট বেঙ্গল না মানে নামবেন নর্থ ইস্ট ম্যাচে, যেমন পারদো, হিজাজি আর ক্লেটন, এই তিনটে নামবে। বাদ বাকি তো সব ইন্ডিয়ান প্লেয়ার্সই যা খেলেছে আগের ম্যাচে, মনে হয় তারাই স্টার্ট করবে। এবং হ্যাঁ, মানে কোচ কার্লোস পদের ভরসা আছে যে যে কোনো টিম হাতে পেলেই তিনি যেন মানে জাদু দেখাবেন। তো সেই জাদুর অপেক্ষায় বসে আছি। ম্যাচটি অবশ্যই কঠিন হবে। নর্থ ইস্টকে আমরা হোমে 5-0 হারালেও আবার ম্যাচে কঠিন হবে। এবং আমাদের কয়েকটা কি প্লেয়ার্স মিসিং আছে। আর যদি আমরা হোম ম্যাচের কথাটা ভাবি, হোম ম্যাচে নর্থ ইস্টের কিন্তু মেন যে মিডফিল্ডার ছিল মোহাম্মদ আলী বেমামের, সে মরক্কোর জাতীয় দলের প্লেয়ার, 9টি ম্যাচ খেলেছেন ন্যাশনাল টিমের হয়ে, তিনি সেই ম্যাচ খেলেননি। এবং আহ, তিনি পরবর্তী ম্যাচে অবশ্যই থাকবেন। তাছাড়া নর্থ ইস্ট টিমে কিন্তু ইন্ডিয়ান আর ফরেন প্লেয়ার্সদের বেশ ভালো একটা মিক্স আপ আছে। তো বলা যেতে পারে হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তবে অবশ্যই আমার বিশ্বাস 3 পয়েন্ট নিয়ে আমরা ফেরত আসতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সমরূপ, উদিতকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, এবং আমাদের ডাগ আউট ডিসকাশনের এডিটর অনুদীপ্তর একটা আগামী দিনে বই আসতে চলেছে, বই লিখেছে তার। বইটার নাম হচ্ছে দ্য কসমিক ওডিসি এক্সপ্লোরিং দ্য মিস্ট্রিজ অফ স্পেস। এই বইটা আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন দুটোতেই পাবেন। এবং আমাদের উদিতের একটা বড় চ্যানেল আছে মোহনবাগানের ফ্যান্স ক্লাবের, সেই চ্যানেলটার নাম হচ্ছে হৃদমাঝারে মোহনবাগান। আপনারা অবশ্যই গিয়ে লাইক করবেন, সেই চ্যানেলটাকে ফলো করবেন। খুব ভালো ভালো আপডেট, খুব ভালো ভালো পোস্ট উদিত শেয়ার করে। তো সকলকে ধন্যবাদ আমাদের আমাদের সাথে থাকার জন্য। ইনফ্যাক্ট আমি আর সমরূপ মাঠে ছিলাম, উদিতও মাঠে ছিল আগের দিন। ডার্বি ম্যাচটা আমরা উপভোগ করেছি, ভীষণ ভালো লেগেছে, ভীষণ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এবং ডার্বি এমন একটা জিনিস না, মানে প্রত্যেক সময় যে দলই গোল করে, আমি মোহনবাগানের গ্যালারিতে বসলেও তখন গায়ে কাটা যায় যখন ইস্টবেঙ্গল গোল করে, এবং ইস্টবেঙ্গল সমর্থকরা একটা গোল বলে উচ্ছ্বাস করে, তারা চেঁচিয়ে বলে, তাদের আনন্দ মানে উপভোগ করা যায় স্টেডিয়ামের মধ্যে, কি সুন্দরভাবে ইকো হয়, এবং যখন বাজিগুলো ফাটে
তো সেই সেই সময় মোহনবাগান সমর্থকদেরও একটা গায়ে কাটা দেয়। সেম গোস ফর ইস্ট বেঙ্গল, আমাদেরও যখন গোল হয়, মোহনবাগানেরও যখন গোল করে, আমাদের মানে মাঠটা তখন পুরো হাফ হাফ ভাবে ডিভাইড হয়ে যায়। তো এরকম এরকম অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স আমার মনে হয় না পৃথিবীতে আর কোথাও হয়। ফুটবল মাঠে আমরা দেখতে পারি, যুব ভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পারি। এটাই হচ্ছে এশিয়াস বিগেস্ট ডার্বি ম্যাচ। এই হাড্ডাহাড্ডি লড়াই যেন মাঠেই থাকে। আমি সবাইকে রিকোয়েস্ট করব যে এই মারপিট বা লড়াই যেন মাঠের বাইরে না যায়। এই নিয়ে প্রচন্ড আগামী মানে আগেকার দিনে এরকম মারপিট হয়েছে দেখেছি, প্রত্যেকজন খুব বাজেভাবে ইনজিওর্ড হয়। আমরা খেলার ফ্যান্স, আমাদের মারপিট বা আমাদের লড়াই শুধু 90 মিনিটে মাঠের মধ্যেই থাকুক, তার বাইরে যেন না হয়। যাই হোক, আহ খুব ভালো ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে। শনিবার দিন খুব ভালো ম্যাচ হবে। আমারও ভালো লাগে। একদম, শনিবার দিন খুব ভালো ম্যাচ হবে এবং ইস্টবেঙ্গল ওদিকে জিতুক, মোহনবাগান এদিকে জিতুক। জয় ইন্ডিয়ান ফুটবল, জয় বেঙ্গল ফুটবল। থ্যাংক ইউ সবাইকে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট, গুড নাইট।